দুপুর একটার খবর দিনভর, আর দুপুর একটার খবর দিনভরের শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম বাধ্যতামূলক। হ্যাঁ, এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। কি নির্দেশিকা জারি করা হয়েছে? জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম বাজবে, কিন্তু কটা স্তবক গাইতে হবে? জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হলো কেন? কি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? এ বিষয়ে ডিটেল আপডেট জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো যে কি কারণে এই নির্দেশিকা এবং কটি স্তবক গাইতে হবে, কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে, এবং জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম যে স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা দিল, এক্স্যাক্টলি সেই নির্দেশিকায় কি রয়েছে মৈত্রেয়ী? সোনিয়া, দেখো, বন্দে মাতরমের 150 বছরের উদযাপন চলছে এবং একেবারে যদি 15ই আগস্টে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণ থেকে শুরু করে সংসদের শীতকালীন অধিবেশনে একেবারে বন্দে মাতরমের 150 বছরের উদযাপন নিয়ে আলোচনা, সে সবই হয়েছে। এমনকি প্রজাতন্ত্র দিবসেও এবারের কুচকাওয়াজের থিম ছিল বন্দে মাতরমের 150 বছর, এবং সেই পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রগীত সম্পর্কে এতদিন পর্যন্ত কোনো গাইডলাইন ছিল না যে কখন বন্দে মাতরম গাইতে হবে বা কতটা গাইতে হবে। সেই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কি নির্দেশিকায় বলা হয়েছে? নির্দেশিকায় বলা হয়েছে যে প্রথম 6টি স্তবক বন্দে মাতরমের গাইতে হবে। 3 মিনিট 10 সেকেন্ডের এই পরিধি হবে এই বন্দে মাতরমের গান, এবং জাতীয় সঙ্গীতের আগে রাষ্ট্রগীত গাইতে হবে। কোন কোন সময় গাইতে হবে? যখন জাতীয় পতাকা উত্তোলন করা হবে সরকারি কোনো অনুষ্ঠানে, তার আগে বন্দে মাতরম গাইতে হবে। যখন জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেবেন সেই সময়ও তার আগে এই রাষ্ট্রগীত, এবং তার ভাষণের শেষেও রাষ্ট্রগীত গাইতে হবে। একই রকম নিয়ম রাজ্যপালের ক্ষেত্রেও, রাজ্যপাল আসার সময় এবং তার কোনো বক্তব্যের আগে এবং পরে রাষ্ট্রগীত হিসেবে বন্দে মাতরমের এই 6 স্ট্যান্জা সেটি গাইতে হবে। এবং বন্দে মাতরম যখন গাওয়া হবে সেই সময় প্রত্যেককে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে বা দাঁড়িয়ে থেকে এই বন্দে মাতরম গাইতে হবে। আপাতত এই নির্দেশিকা সমস্ত ইউনিয়ন টেরিটরিজ এবং রাজ্যগুলির কাছে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বেশ মৈত্রেয়ী, একেবারে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিধিসম্মত সতর্কীকরণ বার্তা থাকে, তেমনি বন্দে মাতরম চালানোর আগে বিজেপি নেতারা যেন বলে দেন যে বন্দে মাতরমটা বঙ্কিম দাস বলে কেউ লেখেননি, ওটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। আর বন্দে মাতরম গাইবার সময় ভুলে যেন বন্দে ভারত গিয়ে না বসে। এটাই এখন বাংলা ও বাঙালি প্রেম দেখাতে হবে। তো নির্বাচনে গতবার ভোটের সময় রবীন্দ্রনাথ চেয়েছিলেন আলখাল্লাপুরে আর বড় গাড়ি দেখে, এবার বঙ্কিম দা। বন্দে মাতরম গান গাওয়া বাধ্যতামূলক, করুক বা না করুক, বাঙালি জানে বন্দে মাতরম গান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বীজ মন্ত্র ছিল, তাই ফিরে ফিরবে না। বাঙালি প্রত্যাখ্যান আগেও করেছে, এদেরকে এবারও করবে। সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয়, ভারতবর্ষকে প্রণাম করা হয়। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধও করছি, এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। জয় শ্রীরাম স্লোগান আর তার পাল্টা জয় বাংলা স্লোগান। হ্যাঁ, আর এই স্লোগান তরজায় একেবারে মারামারির পরিস্থিতি, স্লোগান ঘিরে সংঘর্ষ। বিজেপি তৃণমূলের মধ্যে রীতিমতো সংঘর্ষ, একে অপরের মধ্যে হামলার অভিযোগ। দেখুন ছবিটা আগে। ঘরে যে হামলা করলে 10টার সময় চলে গেছে ঝামেলা করতে।
ব্যক্তিগত আক্রমণ করে যে ছবি আপনাদের দেখাচ্ছি, স্লোগান তরজা তৃণমূল আর বিজেপির মধ্যে, কিন্তু কি জন্য জয় শ্রীরাম স্লোগান আর তার পাল্টা জয় বাংলা স্লোগান, এই স্লোগানকে ঘিরেই একেবারে বিজেপি তৃণমূল সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে হামলারও অভিযোগ উঠল। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা ঘাটালের খড়ার পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ছবি। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এই যে মারামারির অভিযোগ, সংঘর্ষের অভিযোগ, একটা স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে কি ব্যবস্থা নেওয়া হলো এরপর? একদমই দেখো সোনিয়া, উত্তপ্ত হয়ে উঠে এলাকা, কিন্তু পরিস্থিতি সামাল দেয় ঘাটাল থানা এবং খড়ার ফাঁড়ির পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এটা জানা যাচ্ছে। খড়ার পৌরসভা 10 নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূলের কর্মীরা যখন যাচ্ছিলেন, সেই সময় বিজেপির কর্মীরা তারা কিন্তু জয় শ্রীরাম স্লোগান দেয় এবং পাল্টা স্লোগান দেয় জয় বাংলা তৃণমূল কর্মীরা। এই নিয়ে কিন্তু বচসা শুরু হয়, ঠেলাঠেলি এবং হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপরে কিন্তু পুরো ঘটনার তদন্ত শুরু করে এবং তারপরে 3 জনকে গ্রেপ্তার করেছে ঘাটাল থানার পুলিশ। বেশ। বিজেপি কিছু কর্মী জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের কর্মীদের উপর হামলা করে আক্রান্ত করে। 10:30টায় কেন জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার প্রয়োজন পড়লো জানি না আমরা। যদি কেউ অস্থিরতা সৃষ্টি করে, ল অ্যান্ড অর্ডার ইস্যু করে, কার উপর মারধর করে, আক্রমণ করে, আক্রান্ত করে, সেই আক্রান্ত করার জন্য হয়তো পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। কোথায় কার কি ভুল আছে সে অনুযায়ী স্ট্রং স্টেপ নেবে। বিজেপির কর্মী জয় শ্রীরাম বলার জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা কিছু লোকজন নিয়েছে, তার প্রতি আক্রমণ করে, তাকে মারধর করে। খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা তাকে নিয়ে প্রতিবাদ মিছিল করে। তো সেই সময় পুলিশ বিজেপির নামে মিথ্যে কেস দেয়। নজর রাখবো আসানসোলের দিকে। অগ্নিমিত্রা পলকে গো ব্যাক স্লোগান নিউ এগারায় বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা। বিজেপি বিধায়ক এলাকায় যেতেই রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে যায়। বিজেপি তৃণমূল রীতিমতো বচসা, হাতাহাতি, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কোথায় ছিল এতদিন কোথায় ছিল? আপনি জিজ্ঞেস করো কোথায় ছিল? 15 লাখ টাকা খরচ করে 15 লাখ টাকা বিজেপি কিছু দেবে না। আমাদের লক্ষ্মী ভান্ডার কিছু দেবে না। কত কি দিচ্ছে বিজেপি? কিছু দেবে না। দূর হটো জিন্দাবাদ 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 জয় বাংলা মমতা ব্যানার্জি দীপক রয়েছে আমার সঙ্গে। দীপকের আগেও দেখা গিয়েছিল যে অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান, আজ আরো একবার সেই ছবিটাই দেখা গেল। একেবারে পাড়ায় পাড়ায় দিদি ভাই এই কর্মসূচি করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। এবার কিন্তু তার বিধানসভা কেন্দ্রের নতুন এগারা এলাকায় যখন সকালে তিনি পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচি করতে যান এবং রাজ্য সরকার পরিষেবা দিতে একেবারেই বিফল, এই কথা যখন জনগণকে বোঝাচ্ছিলেন, তখনই কিন্তু পাল্টা জয় বাংলা স্লোগান এবং অগ্নিমিত্রা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা। যখন এই স্লোগান চলে তখনই কিন্তু দুই পক্ষের মধ্যে, অর্থাৎ তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীর মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পুলিশ না থাকায় কিন্তু পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হতে থাকে। পরে খবর পেয়ে রানীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিধায়ক অগ্নিমিত্র পলের অভিযোগ কি, যে অঞ্চলে তিনি পাড়ায় পাড়ায় দিদি ভাই কর্মসূচি করতে যাচ্ছেন সেই এলাকায় কিন্তু বাধা দেওয়া হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। পাল্টা কিন্তু তৃণমূল ঠিক একই দাবি করেছে যে যেই অঞ্চলে বিধায়ক জিতেছেন
সেই অঞ্চলে কিন্তু নির্বাচনের আগে তিনি দেখা দিতে এসছেন। বাকি 4 বছরে তিনি এলাকায় একবারও পরিদর্শন করতে আসেননি, তিনি এলাকার কোনো সমস্যার খোঁজ খবর রাখেননি। সেই কারণে তাকে এইখান থেকে ফিরে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। তাদের উপরেই পাল্টা বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে এবং মারধর করেছে। ঠিক একই দাবি নিয়ে পরে বিজেপিও সরব হয়েছে কি তাদের উপরে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে কিন্তু নির্বাচনের আগে যেভাবে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি চলছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের, এবং যেই অঞ্চলে তিনি যাচ্ছেন একাধিকবার ইতিমধ্যেই বিক্ষোভের মুখে পড়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। বেশ, of our great country. And I would say that the central strength is our people. 1.4 billion people, brilliant, energetic, dynamic, who can challenge anybody in the world. Biggest strength. But it's not only the people. Because in the 21st century, a very interesting thing has happened. People create data. So we have the biggest data pool on the planet. 1.4 billion people means massive amount of data is being generated in India, and data is wealth. Everybody talks about AI. But talking about AI is like talking about the internal combustion engine without talking about petrol. The petrol for AI is data. So let me repeat that. The petrol for AI is data. Meaning if you have AI and you don't have data, you have nothing. If you have AI and you don't have data, you have nothing. Now, which are the two biggest pools of data on the planet? The Indian pool of data and the Chinese pool of data. They also have 1.4 billion people. We have bigger population than them. We allow more freedom. We allow our people to do more dynamic things. So we have, in fact, more interesting data. What's the second strength? The second strength, and what do you need in difficult times? You need food. Who produces our food? Our kisans produce our food. Our laborers produce our food. This is what gives us strength. This is what allows that data to be produced. This is what allows that brilliance to be generated. And we fought for food security. Food is abundant today. So that's the second thing. And the third thing, what do you need to run a modern country? You need energy, you need fuel, you need petrol. So these are the three things that need to be protected in turbulent times. Our people and our data, our food supply, the ability to produce food, and our energy system. Now, what's interesting to me is that the budget recognizes these things. The budget recognizes that we are going into a dangerous time, intensifying geopolitical conflict. The budget recognizes that energy and finance are being weaponized all across the world. Dollar is being weaponized, dollar is weakening in value, gold, silver prices are going up. Everybody can see this. But there is nothing in the budget. There's absolutely nothing in the budget that looks into these two issues. There is nothing in the budget about energy and finance weaponization. There is nothing in the budget about the intensifying geopolitical conflicts and what we are going to do about it. The budget just reads like any of their budgets. Right? And
Budget is something, of course, that comes once a year. But in parallel to the budget, something new has happened. The US deal. We have made a deal with the United States. Now, one thing I'd like to make very clear, and this is something that is not well understood. In a contest between the United States and China, the single most valuable asset is Indian data. If the Americans want to remain a superpower, please understand what I'm saying. It is very profound what I'm saying. If the Americans want to remain a superpower, and if the Americans want to protect their dollar, the key to that is Indian data. Why? Because the Chinese have a data pool of 1.4 billion people. And you can take European data, you can take African data, you can take American data, add it all up. It does not compete with Chinese data. So the real fight that is taking place, I'm saying what is our strength? I'm saying if India is going to go to the table, then what do we put on the table? What do we say? Listen, this is what we put on the table. And what we put on the table, it's beautiful. What we put on the table is our people. Their wisdom, what they do, their likes, dislikes, their imagination, their fear. This suddenly in the 21st century has got value. In the 20th century, it had no value. I remember so many people saying that population is a weight, population is a disaster. No, population is the biggest asset you can have. It's a strength. But it's only a strength if you recognize that data is important. Now, what is surprising to me? What happened in the deal? If the India alliance was negotiating with President Trump, I will tell you what we would say. The first thing we would say is, President Trump, the most important thing in this equation is Indian data. You want to protect your dollar? You want to protect your dollar? We are your friends. We appreciate you. We want to help you protect your dollar. But please remember that if you want to protect your dollar, the biggest asset that can protect your dollar is lying with the Indian people. First thing. Second thing we would say, President Trump, if you want access to this data, then please understand that you are going to talk to us as an equal. You are not going to talk to us as if we are your servants. Second thing we would say is, Mr. Trump, please understand that our energy security is our energy security.